আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের ৬৫তম পৃষ্ঠা অর্থাৎ ৫.৩ অনুশীলনী সম্পর্কে। এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর ৩ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি ৩ নং প্রশ্নে বলা হয়েছে, নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। এখানে আমরা ৩টি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা এই ৩টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। ৩ নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল, নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। এখানে আমরা ৩-এর প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথমে আমরা এই প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রশ্নটিতে বলা হয়েছে, ৫টি পেন্সিলের দাম ৬০ টাকা হলে ৯টি পেন্সিলের দাম কত? প্রশ্নে বলেছে ৫টি পেন্সিলের দাম ৬০ টাকা এবং যদি এই ৫টি পেন্সিলের দাম ৬০ টাকা হয় তাহলে এই ৯টি পেন্সিলের দাম কত? এখন ৫টি পেন্সিলের দাম থেকে আমরা যদি একটি পেন্সিলের দাম বের করতে পারি তাহলে শুধুমাত্র ৯টি কেন, আমরা যে কোনো সংখ্যক পেন্সিলের দাম বের করতে পারবো। ৫টি পেন্সিলের দাম যদি ৬০ টাকা হয় তাহলে একটি পেন্সিলের দাম কত? অবশ্যই ৫টি পেন্সিলের তুলনায় একটি পেন্সিলের দাম কম হবে। আমরা সকলেই জানি কম হলে ভাগ করতে হয়। আমরা এখন যদি ৬০কে ৫ দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমরা একটি পেন্সিলের দাম পেয়ে যাব এবং আমরা যে ভাগফল পাবো সেই ভাগফলটি হবে কিন্তু একটি পেন্সিলের দাম। সেই একটি পেন্সিলের দামকে আমরা যদি ৯ দিয়ে গুণন করি তাহলেই কিন্তু আমরা ৯টি পেন্সিলের দাম পেয়ে যাব। অর্থাৎ আমরা বলতে পারি ৬০/৫ গুণন ৯ এবং এখান থেকে যেই সংখ্যাটি আমরা পাবো তাই হবে ৯টি পেন্সিলের দাম। তাহলে চলো আমরা এই অঙ্কটিকে গাণিতিকভাবে প্রকাশ করার চেষ্টা করি। সমাধান। গাণিতিক বাক্যে প্রশ্নটি আরও একবার ভালোভাবে বুঝে নাও। ৫টি পেন্সিলের দাম ৬০ টাকা, তাহলে ৯টি পেন্সিলের দাম কত? তাহলে প্রথমে আমাদের ৫টি পেন্সিল থেকে একটি পেন্সিলের দাম বের করতে হবে। অবশ্যই ৫টি পেন্সিলের দাম ৬০কে ৫ দিয়ে ভাগ করতে হবে, তাহলেই কিন্তু আমরা একটি পেন্সিলের দাম পাবো। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে ৯টি পেন্সিলের দাম, এই জন্য এই ভাগফলকে আমরা ৯ দিয়ে গুণন করব। এখন হিসাব ৬০/৫ গুণন ৯। লক্ষ্য করে দেখো ৬০কে ৫ দ্বারা ভাগ করা হয়েছে। আমরাও ৬০কে ৫ দিয়ে ভাগ করার চেষ্টা করি। ৬০/৫, ৫ ৬-এর মধ্যে কতবার যায়? লক্ষ্য করে দেখো ৫ একে ৫, ৫ দুগুণ ১০, তাহলে ২ বার দিলে বেশি হয়ে যাবে। অর্থাৎ ৫ ৬-এর মধ্যে একবার যাবে এবং গুণফল হবে ৫। এখন ৬ থেকে ৫ বিয়োগ করি। ৬ থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফল হিসেবে আমরা পাই ১। উপরের শূন্যকে নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে হলো ১০। এখন ৫ ১০-এর মধ্যে কয়বার যায়? ৫ একে ৫, ৫ দুগুণ ১০, তাহলে ৫ ১০-এর মধ্যে ২ বার যাবে এবং গুণফল হবে ১০। ১০ থেকে ১০ বিয়োগ করলে ০, তাহলে ৬০কে ৫ দিয়ে ভাগ করলে আমরা পাই ১২। এখন ১২কে ৯ দিয়ে গুণন করতে হবে। ১২ গুণন ৯। প্রথমে ৯ দিয়ে ২কে গুণন করি। ৯ দুগুণ ১৮, ১৮-এর ৮, হাতে থাকে ১, ৯ একে ৯ এবং হাতের ১ মিলে ১০। তাহলে ১২কে ৯ দিয়ে গুণন করলে আমরা পাই ১০৮। ১০৮ টাকা। উত্তর ১০৮ টাকা। তাহলে এখানে গাণিতিক বাক্যটি ছিল ৬০/৫ গুণন ৯ এবং এর সমাধান ছিল ১০৮ টাকা। এই ছিল ৩-এর ১ নং প্রশ্নের সমাধান। এরপর ২ নং প্রশ্ন। এখানে বলা হয়েছে, ভাজক ভাগশেষের ৩ গুণ এবং ভাগফল ভাজকের ৪ গুণ। ভাগশেষ যদি ২ হয় তাহলে ভাজ্য কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে দেখো এখানে প্রথমেই বলেছে ভাজক ভাগশেষের ৩ গুণ। আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে ভাগশেষ দেওয়া হয়েছে ২। তাহলে ভাগশেষের মাধ্যমে খুব সহজেই আমরা ভাজক বের করতে পারবো। আবার ভাগফল ভাজকের ৪ গুণ, আমরা ভাগশেষ থেকে ভাজক বের করতে পারবো এবং ভাজক থেকে ৪ গুণ করে খুব সহজেই ভাগফলও বের করতে পারবো। তাহলে আমাদের প্রশ্ন ছিল ভাজ্য কত? আমরা কিন্তু সূত্রের মাধ্যমে খুব সহজেই ভাজ্য এর মান বের করতে পারবো। তাহলে চলো দেরি না করে সমাধান করা শুরু করি। সমাধান। দেওয়া আছে ভাগশেষ ২। আমাদেরকে বলা হয়েছিল ভাজক ভাগশেষের ৩ গুণ। তাহলে আমরা বলতে পারি ভাজক সমান ভাগশেষ গুণন ৩ এবং ভাজক ছিল ভাগশেষের ৩ গুণ। এখানে ভাগশেষ হচ্ছে ২, এর সঙ্গে গুণন করতে হবে ৩, তাহলে ৩ দুগুণ ৬। আমরা কিন্তু ভাগশেষের মাধ্যমে ভাজক পেয়ে গিয়েছি। আবার আমাদেরকে বলেছিল ভাগফল ভাজকের ৪ গুণ, তাহলে আমরা বলতে পারি এবং ভাগফল সমান ভাজক গুণন ৪। এখানে আমরা ভাজক পেয়েছি ৬, এর সঙ্গে গুণন অবস্থায় রয়েছে ৪, তাহলে ৪ ৬ ২৪। আমরা কিন্তু এখানে ভাগশেষ পেয়েছি
ভাজক পেয়েছি, আবার ভাগফলও পেয়েছি। এখন আমরা সূত্রের সাহায্যে ভাজ্য বের করতে পারবো। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটি হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র। এখন আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করার চেষ্টা করি। ভাজক ছিল 6, এর সঙ্গে গুণন ভাগফল, ভাগফল পেয়েছিলাম 24, তার সঙ্গে যোগ ছিল ভাগশেষ, ভাগশেষ হচ্ছে 2। তাহলে আমরা একটি গাণিতিক বাক্য পেয়েছি যেখানে 6 গুণন 24 যোগ 2। লক্ষ্য করো এখানে গাণিতিক চিহ্ন রয়েছে দুইটি, গুণন এবং যোগ। আমরা নিয়ম অনুযায়ী জানি প্রথমে গুণন ও যোগের মধ্যে গুণনের কাজ। তাহলে 6কে 24-এর সঙ্গে গুণন করতে হবে। 24 গুণন 6। প্রথমে আমরা 6 দিয়ে 4কে গুণন করি। 4 6 24, 24-এর 4, হাতে থাকে 2, 6 দুগুণ 12 এবং হাতের 2 মিলে 14। তাহলে 6 গুণন 24-এর পরিবর্তে 144 এবং যোগ 2 যা ছিল তাই থাকবে। 144-এর সঙ্গে 2 যোগ করলে 146, উত্তর 146। এবং এখানে গাণিতিক বাক্যটি ছিল 6 গুণন 24 যোগ 2। তাহলে এই ছিল 2 নং প্রশ্নের সমাধান। এরপর 3 নং প্রশ্ন। প্রথমে আমরা 3 নং প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন? লক্ষ্য করি জনাব শম্পা মাসিক বেতন পান 7,500 টাকা এবং প্রতি মাসে মাসিক খরচ 7,250 টাকা। এখানে লক্ষ্য করে দেখো জনাব শম্পার মাসিক বেতন তার মাসিক খরচের থেকে বেশি। তাহলে মাসিক খরচ করার পরেও তার কিছু টাকা অবশিষ্ট থাকে, সেইটা কিন্তু আমরা তার মাসিক বেতন থেকে মাসিক খরচ বিয়োগ করলেই পেয়ে যাব। আমরা বলতে পারি জনাব শম্পার মাসিক জমানো টাকা এখন আমরা তার মাসিক বেতন থেকে তার মাসিক খরচ বিয়োগ করলেই পেয়ে যাব। লক্ষ্য করো 0 থেকে 0 বিয়োগ করলে 0, তারপর 0 থেকে 5 বিয়োগ করতে হবে, কিন্তু 0 থেকে 5 বিয়োগ করা সম্ভব নয়। 0 এর সঙ্গে মনে মনে 10 যোগ করতে হবে। 0 এর সঙ্গে 10 যোগ করলে হবে 10। এখন 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 2 এর সঙ্গে, তাহলে হবে 3। 5 থেকে 3 বিয়োগ করলে 2। এরপর 7 থেকে 7 বিয়োগ করলে 0, বামে শূন্যের দাম না থাকায় আমরা বামে শূন্য দিব না। তাহলে এখানে আমরা যে টাকাটি পেয়েছি তা কিন্তু জনাব শম্পার মাসিক জমানো টাকা। এই প্রতি মাসের টাকা তিনি জমিয়ে থাকেন এবং বছর শেষে তিনি তার জমানো টাকার হিসেব বের করতে চাচ্ছেন। এখন আমাকে লক্ষ্য করতে হবে এক বছরে কত মাস হয়। আমরা জানি এক বছর সমান 12 মাস। এক মাসে জমানো টাকার পরিমাণ 250 টাকা। তাহলে এক বছর সমান 12 মাসে জমানো টাকার পরিমাণ আরও বেশি হবে। এই জন্য আমাকে গুণন করতে হবে। 250 গুণন 12 টাকা। এখন 250-কে 12 দিয়ে গুণন করার পর যা আসবে তাই হবে জনাব শম্পার এক বছরে জমানো টাকা। এখন এই অঙ্ককেই আমরা গাণিতিক হিসেবের মাধ্যমে প্রকাশ করব। এর জন্য আমরা প্রথমে জনাব শম্পার মাসিক বেতন থেকে মাসিক খরচ বিয়োগ করেছিলাম, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, যা ছিল তার প্রতি মাসের সঞ্চয়, এবং এই সঞ্চয়কে 12 দ্বারা গুণন করেই কিন্তু আমরা তার এক বছরে জমানো টাকার পরিমাণ বের করতে চেয়েছি। যেমন 7,500 বিয়োগ 7,250 গুণন 12। তাহলে এই হচ্ছে জনাব শম্পার এক বছরে টাকা জমানোর পরিমাণের গাণিতিক হিসাব। এখন আমরা যদি গাণিতিক হিসাব বের করার প্রক্রিয়াটি বুঝে থাকি তাহলে গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি। সমাধান গাণিতিক বাক্যে 7,500 বিয়োগ 7,250 গুণন 12 কিভাবে এসেছি তা আমরা একটু আগে হিসেব করে বের করেছিলাম। হিসাব 7,500 বিয়োগ 7,250 গুণন 12। এখন 7,500 থেকে 7,250 বিয়োগ করলে 250, যা আমরা বোঝানোর সময় বিয়োগ করে দেখিয়েছিলাম। এখন এর সঙ্গে গুণন অবস্থায় রয়েছে 12। এখন আমরা 250-এর সঙ্গে 12 গুণন করব। 2 দিয়ে 0-কে গুণন করলে 0, 2 দিয়ে 5-কে গুণন করলে 10, 10-এর 0, হাতে থাকে 1, 2 দুগুণ 4 এবং হাতের 1 মিলে 5। এখন নিয়ম অনুযায়ী এক ঘর কাটা অথবা 0। এরপর 1 দিয়ে 0-কে গুণন করলে 0, তারপর 1 দিয়ে 5-কে গুণন করলে 5, তারপর 1 দিয়ে 2-কে গুণন করলে 2। এখন আমরা যোগ করি। 0 এবং 0 যোগ করলে 0, তারপর 0 এবং 0 যোগ করলে 0, তারপর 5 এবং 5 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 2 এর সঙ্গে, 2 এবং 1 মিলে 3।
তাহলে আমরা 250 গুণন 12 সমান পেয়েছি 3000। উত্তর 3000 টাকা। এবং এখানে গাণিতিক বাক্যটি ছিল 7500 বিয়োগ 7250 গুণন 12। এই ছিল আমাদের 3 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 3-এর 3টি প্রশ্নই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।